জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি স্ট্রিট ফাইট প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। করোনা সংকটের জেরবার গোটা বিশ্ব, আর তারই মধ্যে লাদাখের কাছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমান্তে উত্তেজনা বাড়ছে ক্রমশই, যার কারণ চীনের দাদাগিরি। আর এই মুহূর্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর কার্যত চীন এবং ভারতের বাহিনী চোখে চোখ রেখে দাঁড়িয়ে রয়েছে। যদিও চীনের রাষ্ট্রদূত তিনি দাবি করছেন যে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই, কিন্তু কোন পথে যেতে চলেছে পরিস্থিতি, কেন চীনের এই গাজোয়ারি, এই নিয়ে আমরা আলোচনা করব আজকে স্ট্রিট ফাইটে। আমাদের সঙ্গে স্ট্রিট ফাইটে আজকে যারা যোগ দিয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সানিয়াল, রয়েছেন প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র, রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জ্যোতির্ময় ব্যানার্জি এবং রয়েছেন বিদেশ নীতি বিশেষজ্ঞ অরুণ ব্যানার্জি। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনায় আসার আগে একবার দেখে নিই, ডোকালামের পর ফের তুঙ্গে ভারত চীন স্নায়ুযুদ্ধ। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দুধারে মুখোমুখি দুদেশের সেনা। থমথম করছে লাদাখ, যে কোনো মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা। 2017-এর ডোকালামের পর ফের তুঙ্গে ভারত চীন স্নায়ুযুদ্ধ। ডোকালামে টানা 73 দিন মুখোমুখি দাঁড়িয়েছিল ভারতীয় সেনা ও পিএলএ। এবার তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব লাদাখে। প্যাংগং সো লেক ও গালওয়ান উপত্যকায় 2-2.5 হাজার সেনা মোতায়েন করেছে চীন। সূত্রের খবর, গালওয়ানে সেনা বাংকার তৈরির চেষ্টা করছে বেইজিং। পরিস্থিতি অবনতি হওয়ায় দুই এলাকায় বাড়তি সেনা মোতায়েন করেছে ভারতও। সেনা সূত্রে খবর, ভারতের উদ্বেগ বাড়িয়ে কয়েকটি স্ট্র্যাটেজিক লোকেশনে সেনা সংখ্যা বাড়িয়েছে চীন। গালওয়ান ছাড়াও লাদাখ উপত্যকার ওল্ডি রোডে এ মাসের গোড়া থেকেই সেনা সংখ্যা বাড়িয়েছে বেইজিং। পাশাপাশি দারবোক, শায়ক ও দৌলতবেগেও গত 3 সপ্তাহে লোকবল বাড়িয়েছে পিএলএ। এমনকি ভারতীয় চৌকি KM-120-র আশেপাশেও চীনা সেনা সমাবেশ নজরে এসেছে। अब जो ये पेंगोंग सू लेक में स्टैंड ऑफ चल रहा है, उसमें चीन ने बहुत ही नॉन प्रोफेशनल तरीके से स्पाइक्ड स्टिक्स और स्टिक के ऊपर बार्ड वायर लिपटी हुई और पत्थर फेंक करके नॉन प्रोफेशनल तरीके से इंडियन आर्मी के सामने हरकत दिखाई है। गलवान वैली का सवाल है, वहाँ पे जो फेस ऑफ है वो ज़्यादा प्रोफेशनल तरीके से है, जहाँ पर चीन के ट्रूप्स और पीएलए के ट्रूप्स और भारत के ट्रूप्स जो हैं आमने सामने डटे हुए हैं, बिल्कुल एक प्रोफेशनल तरीके से। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এর আগেও বহুবার এসব এলাকায় ঢুকেছে চীন সেনা, তবে এবারের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক করিডোর বানাচ্ছে চীন। গিলগিট বাল্টিস্তান ছাড়া করিডোর যাবে লাদাখ দিয়েও। তাই যে কোনো পরিস্থিতিতে লাদাখে ঢুকে পড়তে চাইছে চীন। মোদী সরকার 370 ধারা বাতিলের পর লাদাখ পৃথক কেন্দ্রশাসিত এলাকা। লাদাখ আলাদা অঞ্চলে পরিণত হওয়ার পর চীনের মাথা ব্যথা আরও বেড়েছে। প্যাংগং সো ডেমচকে পরিস্থিতি ঘোরানো, যে কোনো সময় সংঘর্ষে জড়াতে পারে দুদেশের সেনা। লাদাখের দিকে নজর রাখছে কেন্দ্র। লাদাখ পরিস্থিতি নিয়ে সেনা প্রধান, সিডিএস ও এনএসএ প্রধানের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী। তার আগে বিদেশ সচিবের সঙ্গে এক দফা শলা পরামর্শ সেরে নেন মোদী। সকালেই 3 সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সীমান্তে চরম উত্তেজনা, জল মাপছে দুদেশই। পরিস্থিতি কোন দিকে গড়ায় কড়া নজর রাখছে নয়াদিল্লি, বেইজিং। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। লাদাখ সীমান্তে চীনের রণসজ্জা সংঘাতের আবহে আর্মি কমান্ডারদের নিয়ে সেনা প্রধানের ম্যারাথন বৈঠক। প্রতিরক্ষা মন্ত্রকের কার্যালয়ে কমান্ডারদের সঙ্গে বৈঠকে এমএম নারাওয়ানে। সংঘাতের পরিস্থিতিতে দেশের সমস্ত সীমান্তে নিরাপত্তা নিয়ে সতর্ক ভারতীয় সেনা। পূর্ব লাদাখে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এবার অনেক বেশি চীনা সেনা ঢুকে পড়েছে ভারতীয় এলাকায়। গালওয়ান নদীর ওপারে পিপলস লিবারেশন আর্মির 5,000 সেনা আগ্রাসী মনোভাব নিয়ে তৈরি। এই পরিস্থিতিতে গতকাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং 3 বাহিনীর প্রধানকে সঙ্গে নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। আজ আর্মি কমান্ডারদের নিয়ে দুদিনের বৈঠকে বসেন সেনা প্রধান। 62-র চীন যুদ্ধের পর ডোকালামই ছিল দুদেশের মধ্যে সবথেকে বড় সংঘাত, কিন্তু এবার লাদাখ সীমান্তের উত্তেজনা ডোকালামকে কার্যত ছাপিয়ে গেছে। কার্যত যুদ্ধ পরিস্থিতি। চীন এবং ভারতের মধ্যে 3,448 কিলোমিটার লম্বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। বৈঠকে ভারত চীন সীমান্ত নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাচ্ছে। আমি শুরুতে সরাসরি চলে যাব ব্রিগেডিয়ার প্রবীর সানিয়ালের কাছে। ব্রিগেডিয়ার সানিয়াল, এখনো অবধি আমরা যে তৎপরতা দুই পক্ষেই দেখতে পাচ্ছি, একদিকে শি জিনপিং তার সেনাবাহিনীকে আরও প্রস্তুত থাকার কথা বলেছেন। এখানে আমরা কাল দফায় দফায় বৈঠক দেখলাম, যেখানে দেখলাম প্রধানমন্ত্রী তিনি স্বয়ং বৈঠক করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং 3 বাহিনীর প্রধানের সঙ্গে। আজকেও আমরা বৈঠক দেখলাম কমান্ডারদের। কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? সত্যি সত্যি কি কোথাও যুদ্ধের গন্ধ রয়েছে? গতকাল যেটা আমরা শুনেছিলাম চাইনিজ প্রোভোকেটিভ অ্যাকশন, আর আজকে যেটা আমরা দেখছি চায়না
approach has taken 360 degrees opposite turn. চায়না এখন ইন্ডিয়াকে বলছে আমরা দুজনা ফ্রেন্ডলি কান্ট্রিজ, আমাদের দুজনাকে কোঅপারেট করা উচিত। তো গতকাল পর্যন্ত একটা অফেন্সিভ অ্যাটিটিউড ছিল চায়না, সেটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখন চায়নার সাবসিকুয়েন্ট বিহেভিয়ারটা কি কেউ প্রেডিক্ট করতে পারে না। ইন্ডিয়াকে প্রস্তুত থাকতে হবে। আমরা যে স্ট্র্যাটেজিটা ফলো করেছি, প্রোগ্রেসিভ রেসপন্স, আমরা মিলিটারি সিচুয়েশনটা ইন লাদাখ অনেকটা শক্ত করে নিয়েছি, মানে চায়নার প্রায় সমান করে নিয়েছি। তারপরে আমরা ডিপ্লোমেসি দিকে আমরা অ্যাডভান্স করেছি। এর আগে 5 রাউন্ডস অফ ডিপ্লোম্যাটিক ডিসকাশনস হয়েছিল, চায়না রিলেন্ট করেনি, কিন্তু আজকে চায়না রিলেন্ট করে গিয়েছে। আমাদের বুঝতে হবে চায়না এর মানে অ্যাবাউট টার্ন কেন করেছে। চায়নার ইন্টারনাল সিচুয়েশন খুব যে একটা ভালো নয়। চায়নার একটা যেটা আমার বলছি, একটা কোল্ড ওয়ার আরম্ভ হয়ে গেছে ইউএসএ এর কাছে। চায়নার প্রবলেম হচ্ছে হংকংয়ের, চায়নার ট্রেড ওয়ার চলছে ইউএসএ আর অস্ট্রেলিয়ার কাছে, আর সাউথ চায়না সিও ইস্যুটা খুব যে একটা ভালো নয়, যেখানে ভিয়েতনাম আর ইন্দোনেশিয়া চায়নার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এরপরে ইন্ডিয়াকে প্রভোক করেছে চায়না। এখানে আমি আসবো ব্রিগেডিয়ার China সানিয়াল says- আপনার কাছে, আমি তো China জ্যোতির্ময় says- ব্যানার্জির কাছে আসবো। জ্যোতির্ময় বাবু, যখন আমরা দেখতে পাচ্ছি যে একটা করোনার মতো একটা অদৃশ্য শত্রুর সঙ্গে গোটা বিশ্ব লড়াই করছে এবং সব মিলিয়ে মোরলেস একটা সহযোগিতার বাতাবরণ, যদিও ক্রমশ আন্তর্জাতিক মহলে চাপ বাড়ছে চীনের বিরুদ্ধে, সেখানে দাঁড়িয়ে হঠাৎ চীনের এরকম একটা পদক্ষেপ কেন? হঠাৎ এই সময় একদম লাদাখের কাছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এই ধরনের প্রভোকেশন? এর কারণ হচ্ছে দু সাইডেই চায়না আর ইন্ডিয়া অনেক কিছু ইনফ্রাস্ট্রাকচার এবং রোড তৈরি করছে, রাস্তা এই বর্ডারের কাছাকাছি। এটা চীনেরা অনেক আগেই থেকে আরম্ভ করে দিয়েছে এই রোড তৈরি করা, বর্ডার ঘেঁষার রোড, যাতে তাড়াতাড়ি তাদের সোলজারদের সাপ্লাই দিতে পারে। নানা রকম ইনফ্রাস্ট্রাকচার, আরও রোড, তার সঙ্গে সংলগ্ন যা যা জিনিস আছে, রসদ ইত্যাদি সরবরাহ করার জন্য সেই চীনেরা অনেক আগে থেকেই বেশ কয়েক বছর ধরেই এটা চালু করেছে। ইন্ডিয়া একদিন পেছিয়ে ছিল, এইবার গত কয়েক বছর হলো ইন্ডিয়া আরম্ভ করেছে একই জিনিস, রাস্তা তৈরি করা। যেমন এই দৌলত বেগ ওল্ডি রাস্তা, হ্যাঁ, এই রাস্তা ইন্ডিয়া তৈরি করেছে। আরও আশেপাশে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। এই যে দু সাইডের এই যে অ্যাক্টিভিটি, এতে কি হচ্ছে, যেহেতু বর্ডারটা ডিমার্কেট করা নেই, বর্ডারটার অনেকখানি আর কি নো ম্যানস ল্যান্ড মার্কা জিনিস, শুধু কি হয় এই অ্যাকচুয়াল গ্রাউন্ড সিচুয়েশনে ছোট ছোট রেকনেসেন্স গ্রুপস, মানে চাইনিজ রেকনেসেন্স ইউনিট, ইন্ডিয়ান রেকনেসেন্স ইউনিট মাঝে মাঝে টহল দিয়ে যায় এই নো ম্যানস ল্যান্ড এরিয়াতে। ছোট ছোট ইউনিট টহল দিলে অন্য সাইড সেটাকে মেনে নেয়, কিন্তু সেখানে যদি টহল দিতে গিয়ে দেখা যায় যে তারা তাঁবু খাটিয়ে আরও লোকজন এনে বসে যাচ্ছে, তখনই হচ্ছে আপত্তির ব্যাপার, যে কী ব্যাপার, তোমরা এই এরিয়াটাকে কবজা করছো কেন, এটা তো আমাদের এরিয়া। এবার কোনটা আমাদের এরিয়া কোনটা ওদের এরিয়া, এই নিয়ে একটা ঝামেলা চিরকালই আছে, বহুদিন ধরেই আছে। সেইখানে একটা জিনিস দেখতে হবে, যে সেটা হচ্ছে দু সাইডই কেউ কিন্তু বুলেট ব্যবহার করছে না, দু সাইডই বড় জোর ধাক্কাধাক্কি করেছে। এটা ভিডিও অনেক আছে, ইউটিউবে গেলে দেখা যায়। মানে এটা আমার এরিয়া, এখানে ছেড়ে দাও, তোমরা এখানে কী করছো, এই বলে হাত দিয়ে গায়ে ধাক্কা এই হচ্ছে, বড় জোর ইট পাটকেল ছোড়া হচ্ছে। কিন্তু গুলি কিন্তু এত দশক ধরেও, এই 3-4 দশক ধরে কোনো গুলি ছোড়া হয়নি, কারণ গুলি ছুড়লেই এটা একদম ফ্লেয়ার আপ করে যুদ্ধ লেগে যেতে পারে। সেখানে আমি আসবো জ্যোতির্ময়বাবু আপনার কাছে, যে সত্যি এই মুহূর্তে ভারত চীন নিঃসন্দেহে বিশ্বের অর্থনীতিতে দুটো
অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি, সত্যি কি তারা অ্যাফোর্ড করতে পারবে? এই প্রসঙ্গে আসবো, তার আগে আমি একটু অরুণ ব্যানার্জির কাছে জানতে চাইবো যে অরুণবাবু, বেশি দিন কাটেনি, গত অক্টোবরেই আমরা দেখেছি আরেকটা হাগ ডিপ্লোমেসি শি জিনপিংকে নিয়ে আমরা দেখেছি তামিলনাড়ুর সমুদ্র সৈকতে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বৈঠক। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে ভারত চীন সম্পর্ক এরকম একটা মোড়ের মুখে এসে দাঁড়ালো কেন? আমি কয়েকটা কারণ বলছি। প্রথম কথা, আমাদের মনে রাখতে হবে সম্ভবত অরুণবাবুর সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি ফিরবো অরুণবাবুর কাছে, তার আগে আপনাদের শুনিয়ে দেবো আজকে যেটা একটু আগেই ব্রিগেডিয়ার প্রবীর সানিয়াল বলছিলেন যে একদম 360 ডিগ্রি 180 ডিগ্রি পরিবর্তন ঘটেছে চীনের অবস্থানে। চীনা রাষ্ট্রদূত আজকে কি বলছেন শুনুন। We should adhere to the basic judgment that China and India are each other's opportunities and pose no threat to each other. We need to see each other's development in a correct way and enhance strategic mutual trust. And we should correctly view our differences and never let the differences shadow the overall situation of bilateral cooperation. As the two major emerging economies, China and India should strengthen practical cooperation in investment, production capacity, and other fields, and expand the cake of common interests. চীনা রাষ্ট্রদূতের এই কথার সঙ্গে সীমান্ত বরাবর চীনের যে অ্যাক্টিভিটির, তার তো আকাশ পাতাল তফাৎ। ছোট্ট একটা বিরতির পরে প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন স্ট্রিট ফাইট। আমি সমীর মিত্রের কাছে চলে যাব। সমীর বাবু, চীনা রাষ্ট্রদূতের যে বক্তব্য সেটা তো অত্যন্ত সঙ্গত এবং অত্যন্ত উষ্ণ একটা বক্তব্য, কিন্তু তার বক্তব্যের সঙ্গে সীমান্তে এই মুহূর্তে চীন যে সমস্ত কর্মকাণ্ড চালাচ্ছে, যে সমস্ত গাজোয়ারি দেখাচ্ছে, তার মিল কতটা? যে কোনো দেশকে আমরা যদি জাজ করতে চাই তার ইতিহাসটাকে আমাদের আগে সামনে রাখতে হবে। আমরা যদি 62-র কথা মনে রাখি, আমাদের এখান থেকে হিন্দি চিনি ভাই ভাই বলে চলে যাওয়ার পরে তারা আমাদের বিরুদ্ধে অ্যাটাক করে। এই শুধু তাই নয়, চায়না আমরা যদি দেখি, আমরা যদি 2014 কিংবা 15 থেকে দেখি, 2019 পর্যন্ত অ্যাভারেজ 400 থেকে 450 বার এরা ইন্ট্রুড করেছে আমাদের টেরিটরিতে। এখনও পর্যন্ত আজকের দিনে এপ্রিল পর্যন্ত 2020-তে 147 বার ইন্ট্রুড করেছে। যদি বন্ধুত্বপূর্ণ কিংবা বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে দুটি প্রতিবেশী থাকতে চায়, তাহলে হোয়াট প্রভোক দেম টু মেক সো মেনি ইললিগাল unauthorized entries into my country, number 1. Number 2, কিছু রিসেন্ট রেসপন্স আমাদের প্রেজেন্ট চিফ জেনারেল নারভানে উনি করেছেন একটা সেমিনারে, হুইচ ইজ ভেরি ভেরি মিনিংফুল, এবং আই এম শিওর যে চায়না হ্যাজ টেকেন কগনিজেন্স অফ ইট। তিনি বলেছেন যে আমার দেশের গ্রাউন্ড ফোর্সেস আর প্রিপেয়ার্ড ফুললি ফর গিভিং এ ডায়নামিক রেসপন্স। সাথে সাথে এও বলেছেন যে চায়না বহুদিন ধরে তারা অ্যাকচুয়াল যুদ্ধ লড়েনি, যার ফলে তাদের কমব্যাট ক্যাপাবিলিটি যেটা, সেটা এখনো পর্যন্ত আমরা জানি যে কোথায় আছে, জানি না। এখন যেটা প্রশ্ন হচ্ছে, চায়না ভেবেছিল যে টাইগার, আমি যদি ইন্ডিয়াকে টাইগার মনে করি এবং পাকিস্তান যদি ড্রাগন হয়, দে থট দ্য টাইগার ইজ স্লিপিং। সরি, টাইগার ইজ নট রেস্টিং এনিমোর। আমি এই জায়গাতেই আসবো সমীর বাবু আপনার কাছে। আমি চলে যাব অরুণ ব্যানার্জির কাছে। অরুণ বাবু, আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে গেছিলাম, যে আমরা যে কিছুদিন আগেই যে দেখলাম যে তামিলনাড়ুর সৈকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শি জিনপিং এর ওরকম একটা সখ্য, তার কয়েক মাসের মধ্যে এরকম একটা উত্তাপের পরিস্থিতি কেন তৈরি হলো? হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে প্রত্যেক বছর যখন বরফ গলা শুরু হয়, তখন সেই সময় দেখা যায় দুটো দেশের মধ্যে যে সেনাবাহিনী দুদিকে, এলএসির দুদিকে রয়েছে, তাদের তৎপরতা বাড়ে।
তার কারণ হচ্ছে গিয়ে এলএসিটা আনডিফাইন্ড এবং আনডিমার্কেটেড। অতএব কতটা পর্যন্ত আমরা যেতে পারি বা কতটা পর্যন্ত ওরা আসতে পারে সেটা অনেকটা নির্ভর করে কে কীরকম ক্লেম করছে এবং প্রমাণ করতে পারছে। যেহেতু আমাদের এলএসিটা এখনও পর্যন্ত ডিফাইন্ড নয়, প্রায় প্রত্যেক বছর দেখা যায় যে গরম যখন পড়ে, যখন বরফ গলতে শুরু করে, এই ধরনের একটা সম্ভাবনা থাকে দুটো দেশের সেনাবাহিনীর মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টির। এবছরে সেনাবাহিনীতে উত্তেজনা সৃষ্টির পেছনে আর একটা কারণ আছে বলে মনে হয়, এমন একাধিক কারণ আছে। একটা বড় কারণ হচ্ছে কি, ভারতবর্ষ ইদানিংকালে কিছু রাস্তাঘাট তৈরি করেছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে, যাতে তাড়াতাড়ি আমাদের সৈন্যবাহিনী বা অন্য সরঞ্জাম নিয়ে আমরা এলএসির কাছাকাছি পৌঁছতে পারি। এইখানে যেটা হয়েছে লাদাখের ক্ষেত্রে, যে গালওয়ান ভ্যালির কাছাকাছি হচ্ছে কি যে এয়ারপোর্টটা আছে, সেই এয়ারপোর্ট থেকে তাড়াতাড়ি যেতে পারে, সেই জন্য চীনের একটু চিন্তিত। তারা মনে করছে যে তাদের যতটা প্রস্তুতি আছে এলএসির ওপারে, সেরকম যদি ভারতবর্ষের হয় তাহলে তাদের পক্ষে ভারতবর্ষকে ভয় দেখানোটার সম্ভাবনা একটু কমে যাবে, সুতরাং সেটা করছে। তো আমার মনে হয় এটা নিয়ে অত্যন্ত বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ দুটো দেশের মধ্যে একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং আছে। যখন নাকি এই ধরনের উত্তেজনা বাড়ে সেটাই কী করে প্রশমন করা যায়। যেমন অলরেডি ব্রিগেডিয়ার লেভেলে ডিসকাশন হয়েছে এবং ফ্ল্যাগ মিটিং হয়েছে, তাতে ফল হয়নি। এখন চেষ্টা হচ্ছে কি আরও ওপরের লেভেলে আলোচনাটাকে নিয়ে যাওয়া, যাতে দুটো দেশের মধ্যে যুদ্ধ না বেঁধে যায়। যুদ্ধ কিন্তু চায়না বা ইন্ডিয়া কেউই চায় না, কিন্তু তবুও চায়না কত কোনো কারণে ইন্ডিয়ার পর এখন একটু বিরক্ত। যেমন আমি দুটো কারণের কথা বলি। একটা হচ্ছে ইদানিংকালে চায়নাকে কোণঠাসা করার যে প্রচেষ্টা চলেছিল আমেরিকা এবং অন্যান্য দেশের তরফে, এই কোভিড-19 প্রসার নিয়ে চায়না ভাবছিল ইন্ডিয়া তাদের হয়তো সেটা খোঁচা দেবে না, কিন্তু ইন্ডিয়া মোটামুটিভাবে সে ধরনের খোঁচা না দিলেও এটা ঠিক যে ইন্ডিয়াও চাইছে যে ইন্ডিপেন্ডেন্টলি একটা ইনকোয়ারি হোক। আমি দ্বিতীয় যে ফ্যাক্টরটা রয়েছে সেটাও জানবো আপনার কাছে অরুণবাবু। তার আগে ছোট্ট একটা বিরতি আমাকে নিতেই হচ্ছে, বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন স্ট্রিট ফাইট। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন স্ট্রিট ফাইট প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। আমি অরুণবাবুর কাছে খুব সংক্ষেপে যাবো। অরুণবাবু, আপনি দুটো ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর বলেছিলেন, আরেকটি ফ্যাক্টর কি? হ্যাঁ, একটা যেটা আমি বলতে চেষ্টা করলাম সেটা হচ্ছে গিয়ে ওই ভারতবর্ষ একটু ট্রাবল দেয়া, এই জন্য যে ভারতবর্ষ ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সেই রেজলিউশনে যোগদান করেছে, যাতে বলা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট একটা ইনকোয়ারি হোক, তাতে একটু বিরক্ত চায় না। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আমেরিকার সঙ্গে ভারতবর্ষের যখন একটু যোগাযোগ বাড়ছে, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বাড়ছে, এটাও ঠিক চীন চাইছে না। এই সবগুলো মিলিয়ে ভারতের প্রতি কিছুটা বিরূপ ভাব ডেভেলপ করলেও একটা জিনিস কিন্তু অত্যন্ত সিগনিফিক্যান্ট। গতকাল চাইনিজ ফরেন মিনিস্ট্রি একটা স্টেটমেন্ট দিয়েছে যে যদিও আমরা আমাদের দেশের সার্বভৌম ক্ষমতা রক্ষা করব, আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি রক্ষা করব, তবুও আমরা চাই ভারত চীন সীমান্তে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি এটা যেন বজায় থাকে। অর্থাৎ তারা বলছে যে আমরা চাইছি বজায় রাখতে শান্তি। দুটো দেশের মধ্যে যে ডিফারেন্স দেখা দিয়েছে, মতভেদ দেখা দিয়েছে, সেটা আলোচনার মধ্যে সমাধান করা সম্ভব বলে তারা এখনো মনে করেন। আমার মনে হয় ভারতবর্ষ সেটা মনে করে বলেই চেষ্টা চলছে দুটো দেশের মধ্যে আবার যোগাযোগ রক্ষা করে। আমি আসবো অরুণবাবু আপনার কাছে। আমি এখানে একটু জ্যোতির্ময় বাবুর কাছে যাব। জ্যোতির্ময় বাবু, আমরা সম্প্রতি নেপালের কাছ থেকে যে রিয়াকশন ভারত সম্পর্কে পেয়েছি, যে স্টেটমেন্ট পেয়েছি, সেটা দেখে কিন্তু অনেকেই খুব আশ্চর্য হয়েছেন এবং অনেকেই এর নেপথ্যেও চীনের ইন্ধনের একটা সম্ভাবনা দেখছেন। কোথাও কি এই ডটগুলোকে এক করা যাচ্ছে? হ্যাঁ, এর পেছনে তো মনে হচ্ছে যে চীনই উস্কে দিয়েছে ওলিকে। প্রাইম মিনিস্টার, নেপালি প্রাইম মিনিস্টার ওলি, তিনি তো প্রোমামিস্ট সবাই জানে, কিন্তু হলেও হঠাৎ ইন্ডিয়াকে এইভাবে ইন্ডিয়ার প্রতি কটূক্তি করা এবং বলা যে করোনা ভাইরাস ঠিক করে চেক করেনি বলে ইন্ডিয়া থেকে যারা নেপালে চলে এসছে তারা এসে এই করোনা ভাইরাস ছড়িয়েছে, ইন্ডিয়া চেকিং করেনি বলে।
তারপর ইন্ডিয়ার সত্যমেব জয়তে নিয়ে উনি উল্টোপাল্টা কথা বলেছেন। এইসব এগুলো কতগুলো নেপাল গায়ে পড়ে ইন্ডিয়ার সঙ্গে এরকম করবার তো কোনো কারণ নেই, কারণ ইন্ডিয়ার ওপর নেপাল কমপ্লিটলি ডিপেন্ডেন্ট। আজকে কিচ্ছু করতে হবে না ইন্ডিয়াকে, কোনো মারামারির মধ্যে গেলে নেপাল তো হাওয়া হয়ে যাবে, সে কথা না। শুধু কলকাতা পোর্টটাকে যদি বন্ধ করে দেয়, নেপালের যত সরবরাহ, যত ফরেন ট্রেড, ওভারসিজ ট্রেড সেগুলো আসে, সমুদ্রপথে যেগুলো আছে সেগুলো আসে কলকাতার থ্রু দিয়ে। কলকাতার এই পোর্টটি বন্ধ করলেই নেপালের সর্বনাশ হয়ে যাবে। এসব জেনেও নেপাল কেন এটা বলছে, পেছনে তার মানে মদত আছে ভালো। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আবার ওই লাদাখে আমি একটু ফিরতে চাইছি। এই যে দৌলত বেগ ওল্ডি বলে আমাদের যে এয়ারবেস আছে বিরাট উঁচুতে, এবং যেটা আর কি দরকার হলে আমাদের সিয়াচেন গ্লেশিয়ারের জওয়ানদের সাপ্লাই দিতে পারে, এই দৌলত বেগ ওল্ডি আর সিয়াচেন গ্লেশিয়ার হচ্ছে চায়না পাকিস্তান কাবাব মে হাড্ডি। হ্যাঁ, এটা যদি ম্যাপে দেখা যায়, আমাদের এই দুটো পয়েন্টের ওয়েস্টে রয়েছে পাকিস্তানের অকুপাইড কাশ্মীর, আর ইস্টে রয়েছে আকসাই চীন। এই আকসাই চীন আর কাশ্মীরের মাঝখানে এটা খোঁচা দিয়ে রয়েছে, যেটা একদম সহ্য করতে পারছে না চীনেরা। পার্টিকুলারলি এই C-130J হারকিউলিস বিরাট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, যেটা এখন নামতে আরম্ভ করেছে এখানে এই দৌলত বেগ ওল্ডি এয়ারবেসে। এর মানে হচ্ছে যে ইন্ডিয়া দরকার হলে খুব তাড়াতাড়ি তার সৈন্য সামন্তকে বিরাট সাপ্লাই দিতে পারে। অবশ্যই এটা আরেকটা জিনিস দেখতে হবে যে এর ওয়েস্টে যে কারাকোরাম হাইওয়ে আছে, যেটা চায়না আর কি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে কনভার্ট করছে বিলিয়নস অফ ডলার ঢেলে, সেটা কিন্তু এই এয়ারবেসের স্ট্রাইকিং রেঞ্জের মধ্যে আছে। মানে তেমন ঝামেলা হলে ইন্ডিয়া এই করিডোরকে 12টা বাজিয়ে দিতে পারে। আমি আসবো জ্যোতির্ময়বাবু আপনার কাছে, আমি এখানে একটু চলে আসবো ব্রিগেডিয়ার সানিয়ালের কাছে। ব্রিগেডিয়ার সানিয়াল, 62-র পর অনেকগুলো দশক কেটে গেছে, এখন দাঁড়িয়ে যদি আমরা কেউই যুদ্ধ চায় না, কিন্তু যদি সত্যি সত্যি কোনো অনভিপ্রেত পরিস্থিতি আসে, তাহলে কি আমরা চীনের চোখে চোখ রেখে এই মুহূর্তে লড়াইটার জন্য প্রস্তুত রয়েছি? না, দেখুন, 1962 ওয়ারে আমরা হেরে গেছি, আমাদের খুব ভালো শিক্ষা হয়েছে। কিন্তু তারপরে চায়না আর ইন্ডিয়ার মধ্যে বর্ডারের কোনো কিছু হয়নি, এটা বলা যায় না। 1967-এ নাথুলায় একটা বিরাট বড় ইনসিডেন্ট হয়েছিল, যেটা দুটো দেশেরই মিডিয়া আর গভর্নমেন্ট চেপে গেছিল। ওই অপারেশনে প্রায় চায়না 400-এর বেশি ক্যাজুয়ালিটি সাফার করেছে, আর ইন্ডিয়ান ক্যাজুয়ালিটিজ ওয়াজ লেস দ্যান 100। এটা কোথায়ও আপনি রেকর্ডে পাবেন না। আমাদের মিলিটারি হিস্ট্রি যেটা আমরা মেনটেন করি, আমরা মোটামুটি জানি। এরপরে হয়েছে সুন্দরমচু 1987, যেখানে চায়না চেষ্টা করেছিল ইন্ডিয়াকে একটু কোণঠাসা করতে বাই আউটফ্ল্যাঙ্কিং মুভ, ওটাও ইন্ডিয়া রুখে দিল। তারপর ডোকালা হলো 2017-এ, যেটা আমরা দেখেছি। আমি ডোকালা কোম্পানি কমান্ডার ছিলাম 1979 to 81। চাইনিজ পেট্রোলসকে সাথে কীরকমভাবে ব্যবহার করতে হয় ওটা আমাদের সিনিয়র্সরা বুঝিয়ে দিয়েছিল। চায়নার উপরে যখন চাপ আসে তখন চায়না উইথড্র করে, এটার মধ্যে চায়নার মধ্যে এটা আছে। এখন চায়না এর পরে কি করবে? ওয়ার্ল্ডে যখন আমরা ডিপ্লোমেসি ডিসকাস করি আর রেসপন্স ডিসকাস করি, চায়না ইজ আ কান্ট্রি উইচ ইজ আনপ্রেডিক্টেবল। মানে চায়নার রিয়াকশনটা কীরকম হবে কেউ ফোরকাস্ট করতে পারে না। তো আমাদের এখন কি করতে হবে? ফার্স্টলি, হাই লেভেল অফ ডিফেন্স প্রিপেয়ারনেস, আর আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেল খুব অ্যাক্টিভ ভাবে কাজ করছে। এই যে ফর দি লাদাখ প্রবলেম, আমরা 5 বার চায়নার সাথে কথা বলেছি, আর চায়না অনড় ছিল। ওরা বলেছিল আমরা আমাদের পজিশন থেকে নড়বো না, ইন্ডিয়াকে ইনফ্রাস্ট্রাকচার কাজটা বন্ধ করতে হবে। একেবারে আমি আসবো ব্রিগেডিয়ার সানিয়াল আপনার কাছে। আমি সরাসরি চলে যাব সমীর মিত্রের কাছে। সমীরবাবু, আমার আপনার কাছে প্রশ্ন যে ঠিকই যদি চীন গাজোয়ারি দেখায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর, সেখানে ভারতের পক্ষ থেকে ওই চোখে চোখ রেখে স্নায়ুযুদ্ধটা সেটা একই রকমভাবে লড়তে হবে, কিন্তু এই মুহূর্তে অন্তত ওই
জায়গাটাকে কেন্দ্র করে আমরা এদিকে যদি দেখি, আমরা জানি পাকিস্তানের দিক থেকে বারবার উস্কানি রয়েছে, বিভিন্ন সময় উস্কানি রয়েছে, তারপর যদি লাদাখের এই দিকটাও যদি ডিস্টার্ব হয় তাহলে সেটা কি ভারতের জন্য খুব কমফোর্টেবল হবে? আমি বলবো যে আমরা কিন্তু লেট আস বি মোর প্র্যাগমেটিক দ্যান ইলিউশন। আজকে যে চায়নার যে প্রস্তুতি অ্যালং দ্য এলএসি, সেই প্রস্তুতির তুলনায় কিন্তু আমাদের প্রস্তুতি তার কাছাকাছি নয়। ম্যান পাওয়ার হিসাবে পায় চায়নার যে স্ট্রেংথ 20 লাখ পিএলএ স্ট্রেংথ, এছাড়া আরও যে অ্যান্সিলিয়ারিজ রয়েছে সেই তুলনায় কিন্তু আমাদের কাছে তাই নেই। নাম্বার 3, যদিও আমরা আপগ্রেড করার চেষ্টা করছি রেল লাইন, রোড এবং এয়ার যেগুলো আমাদের রয়েছে, বিশেষ করে এএলজিস অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডস, তাকে আপগ্রেড করার চেষ্টা হচ্ছে সো দ্যাট দ্য মোবিলিটি বিকামস ইজিয়ার। কিন্তু এই পরিপ্রেক্ষিতে আমরা যদি বলি যে চায়নার তুলনায় আমরা কতটা আমরা প্রস্তুত হচ্ছি, কিন্তু দুটোর মধ্যে একটু পার্থক্য মৌপিয়া দেখতে হবে। আমরা প্রস্তুত হচ্ছি, চায়না প্রস্তুত। যদিও 3 ডিপ থেকে battalions have been moved to this irritant areas, but that doesn't mean that China's যে preparedness and infrastructure available at the moment all along the LAC আমরা কিন্তু সেটা করে উঠতে পারিনি। ফর এক্সাম্পল, ছোট্ট একটা উদাহরণ, আজকে চায়নার মোবিলিটি অল অ্যালং দ্য এলএসি আমরা 255 কিলোমিটার রাস্তা তৈরি করতে পেরেছি, whereas আজকে আমাদের যারা চায় আইটিবিপি যেমন একটা প্যারামিলিটারি ফোর্স, তাদের রোড হেড হচ্ছে কোথাও 20 কিলোমিটার এলএসি থেকে পেছনে, কোথাও 50 কিলোমিটার। নাও দে হ্যাভ টু ট্রেক দ্য এন্টায়ার রোড টু রিচ দ্য এলএসি, প্রক্সিমিটি টু দ্য এলএসি। সুতরাং এই যে জায়গাগুলো এতদিন ধরে আমরা খুব বেশি গুরুত্ব দেইনি, আমার মনে হয় যদি চায়নাকে টেম করতে হয় তাহলে আমাদের যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতিগুলো কিন্তু দরকার। একেবারে আমি আসবো, আলোচনায় ফিরবো। একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতেই হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন স্ট্রিট ফাইট। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি খুব সংক্ষেপে অরুণবাবুর কাছে জানতে চাইবো, অরুণবাবু তাহলে এই অবস্থায় এখন ট্র্যাক টু ডিপ্লোম্যাসি তার অবকাশ কতটা রয়েছে? এবং যেহেতু আমরা জানি যে জয়শঙ্কর তিনি নিজে চীনে দীর্ঘদিন তার কর্মজীবনের দীর্ঘ অংশ কাটিয়েছেন এবং চীনের সঙ্গে তার একটা ভালো রকম যোগাযোগ রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি তাকে এই মুহূর্তে তার আলাদা একটা ভূমিকা থাকতে পারে? আমার তো মনে হয় ট্র্যাক টু ডিপ্লোম্যাসির একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতেই পারে। এবং সেখানে শুধু জয়শঙ্কর নয়, গোখলে যিনি ছিলেন আমাদের আগের ফরেন সেক্রেটারি, তাকেও কাজে লাগানো যেতে পারে। এবং আমার মনে হয় বর্তমান যে পরিস্থিতি, তাতে আমাদের আতঙ্কিত হওয়ার মতো কিছু এখনও কারণ নেই। যদিও চিন্তায় উদ্বিগ্ন হওয়ার কারণ আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই। কারণ 2020 সালের ভারতবর্ষ 1962 সালের ভারতবর্ষ নয়, সেটা চীন বোঝে এবং বোঝে বলেই তারা আগ্রহী হয়েছে আলোচনার জন্য, যেটা ইন্ডিয়াও চায়। সুতরাং শিবশঙ্কর মেনন বা জয়শঙ্কর বা গোখলে এদের মতন অভিজ্ঞ লোককে দিয়ে যদি আমরা অ্যাপ্রোচ করি, তাহলে মনে হয় ট্র্যাক টু ডিপ্লোম্যাসির ফলে ভালোই ফল হবে। আমি একটু জ্যোতির্ময়বাবুর কাছে চলে আসবো যে এই গোটা বিষয়টার মধ্যে আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্পের টুইট, যেখানে তিনি বলছেন যে তিনি মধ্যস্থতা করতে পারেন না। অন এ লাইটার নোট, এটা কিভাবে দেখবেন? এটা কি এর মধ্যে কমিক রিলিফ, না এর কোনো কূটনৈতিক যথার্থতা রয়েছে জ্যোতির্ময়বাবু? এর মধ্যে ট্রাম্পকে না নাই ভালো আমার মনে হয়। কারণ ইন্ডিয়ার চায়না কেউই অ্যাকচুয়ালি যুদ্ধ চায় না, বারিং অ্যাক্সিডেন্ট। কেউ যদি এখন মাথা গরম করে হঠাৎ গুলি টুলি ছুড়ে দেয়, উইচ ইজ আনলাইকলি, কিন্তু ক্যানট বি রুলড আউট। এই অ্যাক্সিডেন্ট বাদ দিলে প্রত্যেক সাইডই চায় যে এ ধামাচাপা পড়ে যায় যাতে। আর আমাদের মধ্যে যথেষ্ট কনফিডেন্স বিল্ডিং মেজার্স আছে, সিবিএম বলে যাকে। সেই কনফিডেন্স বিল্ডিং মেজার্সের জন্যই আমরা এতগুলো দশক ধরে গুলি টুলি না ছুড়ে টেনশন সত্ত্বেও সেগুলোকে ম্যানেজ করেছি।
তো এবারে কোনো কারণ নেই কেন সেগুলো ম্যানেজ করা যাবে না। একেবারে আমি খুব একই সংক্ষেপে ব্রিগেডিয়ার সানিয়াল এবং সমীর বাবুর কাছে একদম সংক্ষেপে আসব। তাহলে ব্রিগেডিয়ার সানিয়াল, ধরে নেওয়া যেতে পারে অন্তত আজকে চীনা রাষ্ট্রদূতের বক্তব্যের পরে যে সীমান্তের উত্তেজনা সেটা নিয়ে এই মুহূর্তে খুব আশঙ্কার কোনো কারণ নেই, তাই তো? আমি অন্য দিক দিয়ে দেখি, চ্যালেঞ্জেসের মধ্যে অপরচুনিটিস আছে। অপরচুনিটিস কি আছে? চায়না এখন একটু কোণঠাসা হয়ে গেছে। চায়নাতে অনেক ইউএস কোম্পানিজ, জাপানিজ, সাউথ কোরিয়ান কোম্পানিজ রিলোকেট করতে চায়। ইন্ডিয়া যদি এই সব কোম্পানিজদের যদি একটু সুবিধে দেয়, ইনসেন্টিভস দেয়, আর ওদের আমাদের দেশের মধ্যে আনতে যদি পারে, আমাদের বিরাট বড় একটা ইকোনমিক গেইন হতে পারে। Exactly. আর লাস্ট পয়েন্ট আমি বলতে চাই about armed সংক্ষেপে forces. please, হ্যাঁ। Indian armed forces is battle tested. আমার মতন লোকেরা তিনটে টেনিয়র কাউন্টার টেরোরিজমে করেছি। চাইনিজ আর্মি এখন পর্যন্ত একটা লড়াই খুব লড়াইনি। সংক্ষেপে সমীর বাবুর কাছে আসবো। সমীর বাবু, আপনার কি মত? খুব সংক্ষেপে প্লিজ, আমাকে শেষ করতেই হবে। আমি বলবো যে টু প্রং স্ট্র্যাটেজি টু বি ফলোড। আমরা কেউ যুদ্ধ চাই না, কিন্তু তার জন্য এই নয় যে যুদ্ধের প্রস্তুতি আমরা নিয়ে তৈরি থাকবো না। যেমন ট্রাক টু কিংবা ডাইরেক্ট ডিপ্লোম্যাটিক চ্যালেঞ্জে আমরা চেষ্টা করব ডিফিউজ করার জন্যে, কিন্তু তার অর্থ এই নয় যে আজকে একটা স্টেটমেন্ট দিয়েছে বলে চায়না উইল উইথড্র টোটালি। একেবারে অনেক ধন্যবাদ জ্যোতির্ময় বাবু, অরুণ বাবু, সমীর বাবু এবং ব্রিগেডিয়ার সানিয়াল। আপনাদের যুদ্ধ কেউ চায় না এবং এই মুহূর্তে দাঁড়িয়ে চীন বা ভারত কারোর কাছে যুদ্ধটা কাম্য হতে পারে না, কিন্তু একই সঙ্গে যদি সীমান্তে প্ররোচনা আসতে থাকে তাহলে যে ভারতীয় বাহিনীও তার যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত, সেই বার্তাটাও কিন্তু ভারতের পক্ষ থেকে খুব স্ট্রংলি দেওয়া হচ্ছে। আপাতত স্ট্রিট ফাইট এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।